আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি এসএম তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। সব বাধা বিপত্তি ও ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবে বাংলাদেশ, সংসদে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী। সব থাকার আহ্বান। লিভার সিরোসিস দেশে চিকিৎসা নেই, জানালো মেডিকেল বোর্ড। দ্রুত বিদেশে নেয়ার আহ্বান মির্জা ফখরুল। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বিচ্ছিন্ন সংঘর্ষে লক্ষ্মীপুর ও মুন্সিগঞ্জে 2 জন নিহত, বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ। কুয়েতে গ্রেফতার সাবেক এমপি পাপুলের এবার মানব পাচার মামলায় 7 বছরের কারাদণ্ড, 27 লাখ কুয়েতি দিনার জরিমানা। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই সংসদ অধিবেশনের খবর। সব বাধা বিপত্তি ও ষড়যন্ত্র মোকাবেলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে এই গতি যেন আর কেউ রোধ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। যতই সমালোচনা হোক, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং করে যাবে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। মোবালিক করিমের রিপোর্ট। গণতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে রোববার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। 2008 নির্বাচনী ইস্তেহারে আমরা ঘোষণা দিয়েছিলাম যে বাংলাদেশ 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। রূপকল্প 2021 আমরা ঘোষণা দেই। বক্তব্যের প্রায় পুরো অংশ জুড়ে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সার্বিক প্রেক্ষাপট এবং এক্ষেত্রে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তিনি তুলে ধরেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকেই আমরা কাজ করে যাচ্ছিলাম দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে। আজকে আমরা স্বল্পোন্নত দেশের থেকে উন্নয়নশীল দেশে আমাদের যে গ্র্যাজুয়েশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্বাধীনতার 10 বছরের মধ্যেই বাংলাদেশ উন্নয়নশীল দেশ হতো বলে এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এত অল্প সময়ের মধ্যে এই কাজগুলি করে সেই যুদ্ধ বিধ্বস্ত দেশকে অর্থনীতির উপর মজবুত করে দাঁড় করিয়ে তিনি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেয়েছিলেন। আর এই এত বছর পরে এসে আমরা সেখান থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে পারলাম। মাননীয় স্পিকার, জাতিপিতা যদি বেঁচে থাকতেন তাহলে স্বাধীনতার 10 বছরের মধ্যেই কিন্তু বাংলাদেশে উন্নয়নশীল দেশ হতো, এতে কোনো সন্দেহ নেই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মবার্ষিকীতে এই অর্জন অনেক গৌরবের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য এটি সম্ভব হয়েছে। এই সময় যখন আমরা উদযাপন করছি, সেই সময় এই যুগান্তকারী অর্জন বাংলাদেশ পায়। বাঙালি জাতির জন্য একটা বিরল সম্মান অর্জন। বিশ্বসভায় বাঙালি জাতি ও বাংলাদেশের জন্য একটা অনন্য উত্তরণ। সব বাধা বিপত্তি ও ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন শেখ হাসিনা। আর দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে শিগগিরই জাতীয় সংসদে বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সংসদের আগামী তার পরের অধিবেশনেই বিল উত্থাপন করা হবে। তবে এবারে নির্বাচন কমিশন এই আইনে গঠন হবে না। জাতীয় সংসদে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক পরিতোষিক ও বিশেষাধিকার বিলের ওপর বক্তব্য আইনমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের কাস্টাডিতে নেই, তিনি মুক্ত। এ নিয়ে বিএনপির দাবি সঠিক নয়। ফৌজদারি কার্যবিধির 401 ধারায় তাকে তার দণ্ডাদেশ স্থগিত করে তাকে 6 মাস করে মুক্তি দিয়েছেন। তিনি সম্পূর্ণ মুক্ত। সেখানে দুটো শর্ত যুক্ত ছিল, সেই দুটো শর্ত এখন আছে এবং সেই মুক্ত বলেই তিনি তার বাসায় থাকতে পারছেন এবং মুক্ত বলেই তিনি মুক্তভাবে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। এবারে রাজনৈতিক প্রসঙ্গ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত হয়েছে। দেশে যা চিকিৎসা সম্ভব তার সর্বোচ্চ প্রয়োগ করা হয়েছে।
এখন যে চিকিৎসা প্রয়োজন তা ইউরোপ ও আমেরিকায় সম্ভব, আশপাশের দেশেও সম্ভব না। সন্ধ্যায় খালেদা জিয়ার সবশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার AFM সিদ্দিকী এসব জানান। তিনি বলেন, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল, তবে যে কোনো সময় খারাপ হতে পারে। তার শারীরিক ঝুঁকি সর্বোচ্চ। এন্ডোস্কোপির মাধ্যমে ওনাকে চিকিৎসা শুরু করেন। ওই সময়ে আমরা দেখতে পাই যে ওনার ইসোফেজিয়াল ভ্যারিসেস আছে, অর্থাৎ ওনার সিরোসিস অফ লিভার ডায়াগনোসিস ওই সময় পরিপূর্ণভাবে লিভার তার ফাংশন এবং কিছুটা ধরে রেখেছিল, এখন এটা কম্পেনসেট আর করতে পারছে না, গিভ আপ করেছে। আমরা এটুকুই বলতে পারি যে ওনার রিস্ক খুব হাই। ব্লিডিংটাকে কন্ট্রোল করা এবং সেই ব্লিডিংটাকে বন্ধ করার মতো মিনস বা সাপোর্টিভ যেই টেকনোলজি ম্যানুভার এটা আমাদের এখানে নেই। সেক্ষেত্রে ওনার ব্লিডিং হয়ে মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যাবে। স্পেশালি UK, জার্মানি এবং USA, এখানে এগুলোর জন্য অ্যাডভান্স সেন্টার আছে, তারা এগুলো করে এবং ওয়ার্ল্ড ওয়াইড রুগীরা ওই সমস্ত সেন্টারে যায়। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাবেশে দ্রুত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যাবার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশে স্থিতিশীলতা ও গণতন্ত্রের স্বার্থে অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার দাবি জানান। খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাকে মুক্তি না দিলে দেশ অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। দেশের যদি সত্যিকার অর্থেই শান্তি চান, স্থিতিশীলতা চান, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান, একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, তাহলে দেশের বেগম খালেদা জিয়াকেই দরকার হবে। অন্যথায় কেউ এখানে শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে না। বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংসদ ভবন কার্যালয়ে ব্রিফিংকালে তিনি বলেন, মুখে গণতন্ত্রের কথা বললেও রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রতিবন্ধকতা তৈরি ছাড়া কোনো ভূমিকা রাখতে পারেননি। আলাদা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপির রাজনীতি এখন জনগণের জন্য নয়, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে। রাকিব হাসানের রিপোর্ট। ষড়যন্ত্রের রাজনীতি। সংসদ ভবনস্থ নিজ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিএনপি মহাসচিব বলেছেন, দেশের মালিকানা জনগণের কাছ থেকে আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে। আমি বলবো, আওয়ামী লীগ বিশ্বাস করে মনে প্রাণে চিন্তায় চেতনায় দেশের মালিকানা জনগণের, এ মালিকানা জনগণের হাতেই আছে। বিএনপি রাজপথে নামার আহ্বান জানিয়ে নিজেরাই ঘরে বসে থাকে মন্তব্য করে জনগণের মাঝে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান ওবায়দুল কাদের। তারা রাজপথে নামার আহ্বান জানিয়ে নিজেরাই ঘরে বসে থাকে, কারণ জনগণ এখন আর তাদের বিশ্বাস করে না। এদিকে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় রাজনীতির মাঠে খালেদা জিয়ার গুরুত্ব অনেক কমে গেছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তাদের রাজনীতিতে এখন শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য আর খালেদা জিয়াকে বিদেশ পাঠানো, এই নিয়ে তারা ব্যস্ত, আর কোনো রাজনীতি নাই, জনগণের জন্য তাদের কোনো রাজনীতি নাই। অসুখের কথা বলে বিদেশে গিয়ে খালেদা জিয়া দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করবেন বলেও অভিযোগ করেন ডক্টর হাসান মাহমুদ। তারা কথায় কথায় বিদেশ পাঠানোর জন্য দাবি দেন। আসল উদ্দেশ্যটা হচ্ছে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতাকে অজুহাত হিসেবে নিয়ে তারা বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে দিতে চায়, সেখান থেকে যাতে বেগম খালেদা জিয়া রাজনীতিটা করতে পারবে, যেটি তারেক রহমান করছে। সুতরাং আমরা আপনাদের ফন্দি ফিকির বুঝি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এবার ইউপি নির্বাচনের খবর। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় লক্ষ্মীপুর ও মুন্সিগঞ্জে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অনেককে আটক করেছে।
লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনী সহিংসতায় সাজ্জাদুর রহমান সজীব নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বিকেলে চাঁদপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয় সজীব। সংঘর্ষে তার মাথায় চাপাতি ও লাঠির আঘাত করা হয়। এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই উপজেলা নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থান থেকে এলজি, পিস্তল সহ বিপুল পরিমাণ অস্ত্র সহ 40 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে মুন্সিগঞ্জের পঞ্চাশার ইউনিয়নের 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছে। নির্বাচন শেষে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এই সহিংসতা হয়। লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, গাইবান্ধা, ফেনী সহ কয়েক জেলায় গোলযোগে হলেও তৃতীয় ধাপে দেশে 986টি ইউনিয়ন পরিষদ ও 9টি পৌরসভা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। সারা দেশে নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে তৎপর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। তৃতীয় ধাপে 1007টি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও বিভিন্ন কারণে স্থগিত করা হয়েছে 7টি ইউনিয়ন পরিষদের ভোট। আর তাই 986টি ইউনিয়ন ও 9টি পৌরসভায় হচ্ছে এ ধাপের নির্বাচন। সকাল 8টা থেকে মোট 10,159 কেন্দ্রে 61,830 ভোট কক্ষে শুরু হয় ভোট গ্রহণ। আমার নিজের ভোটটা আমি নিজে দিতে পেরেছি, এর জন্য আমি খুবই আনন্দিত। এ ধাপে মোট 2 কোটি ভোটারের সামনে মাঠে নেমেছে 50,000-এর বেশি প্রার্থী, যার মধ্যে চেয়ারম্যান পদে 4,409 জন প্রার্থী, সংরক্ষিত আসনে 11,105 জন ও সাধারণ সদস্য পদে 34,632 জন লড়াই করছেন। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে 100 জন, সংরক্ষিত সদস্য পদে 132 জন এবং কাউন্সিলর 338 জন নির্বাচিত হয়েছেন। এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোলজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা, ব্যালট পেপার ছিনতাই ঘটনায় গুলিবর্ষণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটের পরিবেশ সুষ্ঠুভাবে বজায় করতে রাখছে এবং এখানে বহিরাগত কয়েকজনকে আটক করেছি। ইতিমধ্যে আমি নিজে একজনকে আটক করেছি এবং তাকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড মোবাইল কোর্টের মধ্যে দেওয়া হয়েছে। ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম ইউনিয়নের পরিষদের নির্বাচনে পোলিং এজেন্ট, মেম্বার প্রার্থী সহ 25 জনকে আটক করেছে পুলিশ। উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার 9টি ইউনিয়ন কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও একটি ভোট কেন্দ্রে এক তরুণকে জাল ভোট দেওয়ার জন্য 6 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের 4 স্তরের নিরাপত্তা রয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। সার্বিক পরিস্থিতি অত্যন্ত শান্তিপূর্ণ। এছাড়াও নরসিংদী, যশোর, খুলনায় কয়েকটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীদের উপর হামলার অভিযোগ করা হয়েছে। 2-1টি ঘটনা ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। এখানে এজেন্টরা শান্তিপূর্ণভাবে আছে। ভোট কেন্দ্র মোট কথা পরিবেশ খুব সুষ্ঠু এবং শান্তি শৃঙ্খলা আছে। বেশ কয়েকটা সেন্টার ঘুরলাম, সব জায়গায় আমি শান্তিপূর্ণ পরিবেশ দেখলাম। তবে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচনে মূল ভোটাররা নির্বাচনের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আমরা হচ্ছি নতুন ভোটার, ভোটের কেন্দ্র নিরিবিলি আছে। আমার জীবনে আমি দেখিনি এত সুষ্ঠু পরিবেশ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার অন্যান্য প্রসঙ্গ। অর্থ পাচারের পর এবার মানব পাচারের মামলায় কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর 2 আসনের সাবেক এমপি শহীদ ইসলাম পাপুলকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় তাকে আরও 27 লাখ কুয়েতি দিনার জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন কুয়েতের শীর্ষ আপিল আদালত। এর আগে কুয়েতের বহুল আলোচিত অর্থ ঘুষের মামলায় তাকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া পাপুলের কাজে সহযোগিতা করায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জার্রাহ, জনশক্তি পরিচালক হাসান আল খিদরকেও 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসনের সাবেক সংসদ সদস্য পাপুলকে গত বছর 6 জুন রাতে কুয়েতে গ্রেফতার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলের কুয়েতে বসবাসের অনুমতি ছিল। আরও কিছু সময়ের দরকার জানিয়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় পিছিয়ে দিয়েছে আদালত। দুপুরে ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আগামী 8 ডিসেম্বর মামলার রায়ের নতুন তারিখ ধার্য করেন। এর আগে রায় ঘোষণার দিন ধার্য থাকায় রোববার মামলার 22 আসামিকে আদালতের এজলাসে তোলা হয়। রায়কে ঘিরে আদালত এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসএম মারিফের রিপোর্ট। দীর্ঘ 2 বছরের বিচার প্রক্রিয়া শেষে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণার তারিখ ছিল রোববার। তবে এদিন রায় ঘোষণা না করে আদালত রায়ের নতুন তারিখ ঘোষণা করেন। পূর্ব নির্ধারিত টাইমে 12টা
আদালত বসার কথা ছিল, তিনি আদালতে জাস্ট টাইমে উঠে তিনি বলেছেন যে আবরার হত্যার রায় আসামি পক্ষে এবং রাষ্ট্রপক্ষের দীর্ঘ শুনানিকালে এই মামলার রায়ের প্রস্তুতি সম্পূর্ণ না হয় তিনি আগামী 8/12/2021 তারিখে পুনরায় তারিখ ধার্য করেছেন। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। যে মামলায় যে আবরার মারা গেছে তার কোনো ডেথ সার্টিফিকেট নেই এবং এই মামলায় যারা মাস্টার মাইন্ড ছিল তাদেরকে এই মামলা আনা হয় নাই এবং মাননীয় আদালতের কাছে আমাদের আসামির পক্ষ থেকে আমরা সকলে এই বিষয়টা উপস্থাপন করেছি যে মাস্টার মাইন্ড আপনারা সকলেই জানেন, চার্জশিটে উল্লেখ আছে বড় ভাইয়ের নির্দেশে মাস্টার। বড় ভাইরা কেন, কোন বড় ভাইয়ের কাজটা করলো, এটা একটা পয়েন্ট। আমরা আরেকটা কথা বলেছি যে আপনার এখানে বুয়েটের যে প্রশাসনের এখানে অনেক দুর্বলতা আছে, তাদের অনেক নিরাপত্তাহীনতা আছে, গাফলতি আছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করছেন আবরারের পরিবার। বাংলাদেশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে যাতে ভবিষ্যতে আর কারোর মায়ের বুক যেন খালি না হয়, আর এইভাবে নির্মম হত্যাকাণ্ড যাতে আর ভবিষ্যতে না ঘটে, এটা একটা উদাহরণ হয়ে থাকুক, হ্যাঁ, যাতে ভবিষ্যতে লেখা আর এই ধরনের নির্মমভাবে পিটিয়ে কাউকে যেন হত্যা করা না হয়, আর র্যাগিং নামে কিছু যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না থাকে। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয় শিক্ষার্থী আবরার ফাহাদকে। SM আরিফ, মাইটিভি, ঢাকা। বাস মালিকদের অসহযোগিতার কারণে 1 ডিসেম্বর থেকে বাস রুট রেশনালাইজেশনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। তবে 26 ডিসেম্বর থেকে 100টি বাস নিয়ে পাইলটিং প্রকল্প শুরু হবে বলে জানান উত্তরের মেয়র আতিকুল ইসলাম। রুট পারমিটবিহীন গাড়ির বিরুদ্ধে 1 ডিসেম্বর থেকে কঠোর অভিযান শুরুর কথা জানান দুই মেয়র। রাকিব হাসানের রিপোর্ট। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির 19তম সভা অনুষ্ঠিত হয় নগর ভবনে। সভা শেষে কমিটির সভাপতি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, নানা অসঙ্গতির কারণে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী 1 ডিসেম্বর থেকে চালু হচ্ছে না ঘাটারচর থেকে কাশকুর পর্যন্ত পাইলটিং প্রকল্পে বাস চলাচল। অত্যন্ত দুঃখের সাথে জাতিকে অবহিত করতে হচ্ছে যে আমাদের এই 1 ডিসেম্বর তারিখটা ফলপ্রসূ বা কার্যকর করা যায়নি। তবে প্রকল্পটি চালুর বিষয়ে দুই সিটি কর্পোরেশনই বদ্ধপরিকর জানিয়ে ডিসেম্বর মাসেই তা চালু করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন কমিটির সদস্য উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। যে যারা বাস মালিকরা যারা আছেন তারা আমাদেরকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাসগুলো দেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু সে প্রতিশ্রুতি রাখতে পারেন নাই, যার ফলশ্রুতিতে আজকে আমরা বাধ্য হয়েছি যে এই রুটে বিআরটিসির সহযোগিতায় আমরা আগামী 26 ডিসেম্বর 100টি বাস ঘাটারচর থেকে সাইনবোর্ড পর্যন্ত চলার জন্য। নতুন রুটে বাস চলাচলের ক্ষেত্রে বেশ কিছু নিয়মের কথাও তুলে ধরেন তিনি। কতক্ষণ যাত্রী থাকবে, 5 মিনিট পিক আওয়ার, অফ পিক আওয়ারে হচ্ছিল 10 মিনিট, সেভাবে অপেক্ষার সময় নির্ধারণ করে, এবং এই রুটে যেটা হবে টিকিটিং সিস্টেমের মাধ্যমে আমাদের এই বাসগুলোকে চলবে। 1 ডিসেম্বর থেকে রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালিত হবে জানিয়ে চালকের যোগ্যতা সম্পর্কে জানান মেয়র তাপস। যে এটা সবুজ হবে, এটার নাম হবে ঢাকা নগর পরিবহন, এবং সেখানে প্রশিক্ষিত গাড়ি চালক থাকবে, তাদের নিজস্ব কাপড় থাকবে, তারা নিজস্ব শর্তগুলো নিয়ম পরিপালন করে আমাদের নির্দিষ্ট যাত্রী ছাউনি এবং বাস বেতে সেখানে বাসগুলো থামবে এবং পরিচালিত হবে। এদিকে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের ক্ষেত্রে বাস মালিকদের কোনো অসহযোগিতা নেই জানিয়ে কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছে বলে জানান বাস মালিক সমিতির মহাসচিব। বাস রুট ফ্রাঞ্চাইজ করতে হলে শুধু এই পাইলট রুটটা না, সারা ঢাকা শহরে করবে, এবং সারা ঢাকা শহরে আমাদের সহযোগিতা না থাকলে তো এটা কিভাবে হবে? আমাদের সহযোগিতা অবশ্যই থাকবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। নিরাপদ সড়ক আন্দোলনের 9 দফা দাবি বাস্তবায়ন ও শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া নিশ্চিত করতে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি সহ 7 দফা দাবিতে আজও রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানায় তারা। এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে কাকরাইল, পল্টন, মালিবাগ সহ কয়েকটি সড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন কর্মজীবীরা, কিন্তু এভাবে আন্দোলন না করতে অনুরোধ জানান তারা।
আমাদের নিরাপদ সড়ক দেওয়া হবে, এটা যে বাস্তবায়ন করা হলো আমরা তো সেরকম কিছু দেখছি না। সরকারের এর জন্য আমরা জবাবদিহিতা চাই এবং প্রতিনিয়ত একটা করে আমাদের ভাই বোন মারা যাচ্ছে, আমরা সেরকম কোনো সুষ্ঠু বিচার পাচ্ছি না। সরকার আমাদের দিকে একটু তাকাক। আমরা দিনে দিনে আমরা ছাত্র, আমরা দেশে ভবিষ্যৎ, আমরা কেন এইভাবে ইগনোর হব? আমাদের প্রধানমন্ত্রীর উচিত এইবার অন্তত 2022 সাল চলে আসছে, ড্রাইভিং লাইসেন্সটার দরকার নাই, আগে তাদেরকে উপযুক্ত শিক্ষা দিই ড্রাইভারদেরকে। অর্থনৈতিক উন্নয়ন মাথায় রেখে সরকার অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় দুদিনের ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট উদ্বোধন করে তিনি বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে বিশ্বে বাংলাদেশের বিনিয়োগ বাজার তৈরি হবে। জাতীয় সংসদ ভবন থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্থিতিশীল পরিবেশের কারণে বিদেশি বিনিয়োগে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ বিশ্বে 38টি দেশে একতরফা শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পাচ্ছে। 36টি দেশের সঙ্গে দ্বৈত করারোপণ পরিহার চুক্তি বলবৎ আছে। আমরা বিভিন্ন বাণিজ্য জোটের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। আমরা বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে অবকাঠামো সহ সকল নীতিগত সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশ ক্যাম্প, ফায়ার সার্ভিস স্টেশন করার ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর উত্তরার কাজকুড়ায় ঢাকা মহানগর উত্তর 44 নং ওয়ার্ডের 5টি ইউনিট আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সম্মেলনে ঢাকা 18 আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক SM মান্নান কোচি ও সহ সভাপতি নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু যেমন দলীয় সম্মানিত ঘোষিত হয়েছিলেন, পৃথিবীর অনেক জ্ঞানী মানুষ সেই দলীয় সম্মানে ঘোষিত হয়েছিলেন। আমরা সবাই মনে করি এটা নেক্সট টু নোবেল প্রাইজ। আমরাও মনে করি মাননীয় প্রধানমন্ত্রী একদিন সারা বিশ্বে সেইভাবেই স্বীকৃতি পাবেন। আমরা সেই দিনের আশা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নিলেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ। দুপুরে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেওয়ার পর সকলের সহযোগিতায় সিটি কর্পোরেশনকে সকল অনিয়ম দুর্নীতিমুক্ত রাখার প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। যারা নির্বাচিত প্রতিনিধি ভাইয়েরা বোনেরা রয়েছেন, তাদেরকে সম্মানিত করে তাদের যথাযথ সম্মানটুকু দেওয়ার আমি চেষ্টা করেছি। অনেক বড় চ্যালেঞ্জ বর্তমান যে প্রেক্ষাপট, আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আমাদের পিছনে এই সারিতে যারা নেতৃত্বরা রয়েছেন, আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। অবিভক্ত ঢাকার প্রথম মেয়র হানিফের 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে আজিমপুর কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাইদ খোকন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকাকে নিয়ে পিতার স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা চান তিনি। যারাই দায়িত্বে থাকবেন তাদেরকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন সাবেক মেয়র সাইদ খোকন। আর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে, সেই জীবনকে ঢাকাবাসী আজও স্মরণ করে এবং তার যে আদর্শ, সেই আদর্শ নিয়ে আমরা আগামী দিনে চলার পথে এগিয়ে যাব। আজকের এই দিনে এই শহরের মানুষের কাছে, এদেশের মানুষের কাছে তার সন্তান হিসেবে আমি পরিবারের পক্ষ হতে সকলের দোয়া কামনা করছি। এবারে প্রবাসের খবর। অদম্য বাংলাদেশ, অবাক বিশ্ব স্লোগানে শুরু হয়েছে 35তম ফোবানা সম্মেলন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি, ম্যারিল্যান্ডের গেল্ড ন্যাশনাল রিসোর্স সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়। 3 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাবা মোজাম্মেল হক। নিউ ইয়র্ক থেকে প্রতিনিধি মল্লিকা খানের রিপোর্ট। বাংলাদেশ অবাক বিস্ময়
বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য এবং আমেরিকার মূলধারার রাজনীতির সাথে বাংলাদেশের সেতুবন্ধন জোরদার করার লক্ষ্যেই ফোবানার এই আয়োজন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতির পিতার জন্মশতবার্ষিকী পালনের পাশাপাশি বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থেই বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেন মোজাম্মেল হক। বাঙালি যে একটা গর্বিত জাতি, বীরের জাতি, এই জাতিকে আমেরিকানবাসীর কাছে, আমেরিকার জনগণের কাছে এবং সরকারের কাছে তুলে ধরার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মকৌশল নিয়ে থাকে, বিভিন্নভাবে প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। আকম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রায় 70টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফোবানের সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনের বিভিন্ন পর্বে প্রতিযোগিতা, সেমিনার, নাচ, গান ছাড়াও দেশীয় ঐতিহ্য অনুযায়ী সাজানো হয়েছে বর্ণিল ইভেন্ট। নিউ ইয়র্ক থেকে এসেছি, খুব ভালো লাগছে। বাংলাদেশিদের মিলন মেলা। বাংলাদেশ রাষ্ট্রের পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ সহ অনেকগুলো সেলিব্রেশন আমরা এবারের ফোবারা সম্মেলনে করতে যাচ্ছি। আর আসার পর এখানে অনেকজনের সাথে পরিচয় হলো এবং আমার পুরনো অনেক মানুষের সাথে দেখা হলো। ফোবানার সম্মেলনকে ঘিরে উত্তর আমেরিকার প্রবাসীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার শেষ নেই। 28 নভেম্বর শেষ হবে প্রবাসীদের এই মিলন মেলা। স্বাধীনতার 50 বছরে ফোবানার এবারের আয়োজন এনে দিয়েছে ভিন্ন মাত্রা। 16 আনা বাঙালিয়ানা আর দেশীয় ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরতে পর্দা উঠল যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের সবচেয়ে বড় উৎসবের। মল্লিকা খান, মাই টিভি, ওয়াশিংটন ডিসি। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সব বাধা বিপত্তি ও ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবে বাংলাদেশ, সংসদের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী। সবাইকে সতর্ক থাকার আহ্বান। খালেদা জিয়ার লিভার সিরোসিস, দেশে চিকিৎসা নেই জানালো মেডিকেল বোর্ড। দ্রুত বিদেশে নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে বিচ্ছিন্ন সংঘর্ষে লক্ষ্মীপুর ও মুন্সিগঞ্জে 2 জন নিহত, বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ। কুয়েতে গ্রেফতার সাবেক এমপি পাপুলের এবার মানব পাচার মামলায় 7 বছরের কারাদণ্ড, 27 লাখ কুয়েতি দিনার জরিমানা। করোনায় নতুন ধরন নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এবং চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 83 রানের লিড, দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে সংগ্রহ 4 উইকেটে 39 রান। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnieuws এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।